দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। রপ্তানি উন্নয়ন তহবিলের আকার আরও কমানোর সিদ্ধান্ত সরকারের। ডিসেম্বর নাগাদ ফান্ডের আকার নামানো হবে 2 বিলিয়নে। প্রতি বছরের নির্দিষ্ট সময়ে এসে বাড়ে পেঁয়াজের দর। আগে থেকে উদ্যোগ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব মত বিশ্লেষকদের। আসছে রমজানে দ্রব্যমূল্যের অস্থিরতা তৈরি করতে চান না ব্যবসায়ীরা। যৌক্তিক শুল্কায়ন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও চাঁদাবাজি বন্ধের দাবি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ ফান্ডের আকার আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের ডিসেম্বর নাগাদ যা $3 বিলিয়ন থেকে নামিয়ে সর্বোচ্চ $2 বিলিয়নের মধ্যে রাখা হবে। মূলত আইএমএফ এর ঋণের শর্ত হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে আপত্তি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এমন সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশের রপ্তানি খাত। দেশে 1989 সালে গঠিত হয় রপ্তানি উন্নয়ন তহবিল এডিএফ। এই ফান্ডের উদ্দেশ্য রপ্তানিকারকদের কম সুদে ঋণ সুবিধা দেওয়া, যেন তারা সহজে কাঁচামাল আমদানি করতে পারে, নতুন বাজার সম্প্রসারণ ও পণ্যের বৈচিত্র্য এনে দেশের রপ্তানি খাতকে গতিশীল করতে পারে। তথ্য বলছে, দেশে করোনা মহামারীকালীন সময়ে ইডিএফ ফান্ডের আকার ছিল $7 বিলিয়ন। 2022-এর পর থেকে যা কমানো হতে থাকে। 2023 সালে এ ফান্ডের আকার নামিয়ে আনা হয় $3 বিলিয়ন। চলতি বছর ডিসেম্বরের মধ্যে এই ফান্ডের আকার আরও কমিয়ে সর্বোচ্চ $2 বিলিয়ন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আইএমএফ এর পরামর্শে, যা বহাল থাকবে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। 3 বিলিয়ন আর 2 বিলিয়ন দিয়া এটা আমরা খুঁজে পাই না। তো যেটা খুঁজে পাই না, এটা নাম মাত্র একটা দিয়া আমাদের ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। এই বদনাম থেকে আমরা সরে আসতে চাই। এমন সিদ্ধান্তে ব্যবসায়ীরা নাখোশ হলেও অর্থনীতিবিদরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, ফান্ডের আকার কমানোর ফলে রপ্তানিকারকদের অর্থপ্রাপ্তি কঠিন হবে, তবে দিনের পর দিন তাদের সমহারে সুবিধা দেওয়ার সুযোগ নেই। রপ্তানিতে একক খাত নির্ভরতা থেকে বেরিয়ে আসাই ছিল এই ফান্ডের উদ্দেশ্য, তবে বেশ কয়েক বছরেও সেই উদ্দেশ্য সফল হয়নি। এমনকি পণ্য বহুমুখীকরণের বিষয়টিও নিশ্চিত করা যায়নি। ইডিএফ এর ফলে যে আমাদের যে উদ্দেশ্যে ইডিএফটা দেওয়া হয়েছিল, তাতে যে আমরা খুব একটা উদ্দেশ্য অর্জনে সফল হয়েছি, এটা বোধহয় বলা যায় না। তবে রপ্তানি খাতের স্বার্থে এ ফান্ডের আকার না কমিয়ে সামনে আরো বাড়ানোর তাগিদ দিয়েছেন রপ্তানিকারকরা। যদিও ফান্ডের সঠিক ব্যবহার নিশ্চিতের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। গভর্নর মহোদয় কিন্তু বলেছিলেন যে $35 বিলিয়ন রিজার্ভ আবার উন্নতি হইলেই ইডিএফ এর ফান্ডটা আবার আগের জায়গায় নিয়ে যাবেন, মানে 7 বিলিয়নে। তাহলে উল্টে এখন যদি শুনি 3 বিলিয়ন যেটা আছে এখান থেকে এটা 2 বিলিয়নে আনবে, তো আমাদের হচ্ছে যে এটাকে রাখার দরকার নাই। হয় রাখলে এটাকে বাড়ান, আর না রাখলে এই 2 বিলিয়ন 3 বিলিয়নে 1 বিলিয়নে এই রেখে নাম খাওয়ানোর দরকার নেই। মূল কথা হচ্ছে খালি পরিমাণটা বাড়ালে হবে না, এর গুণগত যে মান, অর্থাৎ এটার উদ্দেশ্য অর্জনে এটাকে কিভাবে আমরা গুণগতভাবে আরো বেশি ব্যবহার করতে পারি, সেই দিকটায় আরো বেশি নজর দিতে হবে। তথ্য বলছে, দেশের গ্রস রিজার্ভের পরিমাণ এখন $3,110 কোটি, আর আইএমএফ এর BPM-6 পদ্ধতি অনুযায়ী রিজার্ভ আছে $2,639 কোটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রতি বছরেই শেষ 3 মাস এসে সংকট দেখা দেয় পেঁয়াজের, বেড়ে যায় দামও। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগে থেকেই আমদানির পরামর্শ দিয়ে থাকেন তারা, যদিও তা আমলে নেয় না সরকার। তাদের মতে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতার কারণেই বছর শেষে এই পণ্যটির ঘাটতি দেখা যায়, যার ফল ভোগ করতে হয় ভোক্তাদের। রঞ্জিমুল মিজানের রিপোর্টে বিস্তারিত। চলতি মাসের শুরুতে হঠাৎ করে বাড়তে শুরু করে পেঁয়াজের দর। কেজি প্রতি বেড়ে যায় 35 থেকে 40 টাকা পর্যন্ত। বিক্রি হয় 110 থেকে 120 টাকায়। এক সপ্তাহ পরেও সেই দরের খুব একটা পরিবর্তন হয়নি। গেছে সপ্তাহ থেকে আর একই দাম, 110 টাকা বেচতেছে। আমরা পাবনার বেচারা 110-20 বিক্রি হচ্ছে। আমাদের করার কিছু নাই, আসলে আমরা পরিস্থিতির শিকার। যেখানে দেখা যাচ্ছে মাস গেলে আমরা 5 কেজি পেঁয়াজ কিনতাম, এখন সেখানে 3 কেজি পেঁয়াজ কিনতে হয়। ট্যারিফ কমিশনের তথ্য মতে চলতি বছর জানুয়ারি মাসে 1 কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 65 টাকা দরে। পরের 2 মাস 23 টাকা কমে বিক্রি হয় 42 টাকা কেজিতে। এপ্রিলে 6 টাকা বেড়ে দর উঠে যায় 48 টাকায়। পরের 3 মাস প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 55 থেকে 60 টাকার মধ্যে। তবে আগস্টে 20 টাকা বেড়ে কেজি উঠে যায় 80 টাকায়। সেপ্টেম্বর অক্টোবরে স্থিতিশীল থাকলেও চলতি মাসের শুরুতেই দর বেড়েছে 40 টাকা পর্যন্ত। কারণ হিসেবে কৃষকের ঘরে মজুদ কমার কথা জানান কারওয়ান বাজারের পাইকাররা। এখন দেশে হাটের পিস কিন্তু অনেক কম। আমার চাহিদা 50 বস্তা, আমি কিন্তু পাই 20 বস্তা, 50 বস্তা পাই না। কৃষকের কাজটাকে জানেন, যখন দেখে কি যে বাজার একটু বাড়তি, তখন মনে করে আরো বাড়বো,
এই কারণে আর একটু কমানে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে 2023-24 অর্থ বছর প্রায় 30 লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছিল দেশে। এরপরেও ভারত, পাকিস্তান, মিয়ানমার সহ কয়েকটি দেশ থেকে 4,83,000 টন পেঁয়াজ আমদানি করে সরকার। চলতি বছর 38 লাখ টন পেঁয়াজ উৎপাদন করেছে দেশের কৃষকরা। এরপরেও বাজারে সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রতি বছর এই সময় ঘাটতি দেখা দেয় পেঁয়াজের, যা বিবেচনায় নিয়ে আগেই তা আমদানির পরামর্শ দিয়েছেন তারা। আরো 5 থেকে 6 মাস আগে বিভিন্ন মিডিয়াতেও বলেছি যে এই বছর কিন্তু পেঁয়াজের একটা ক্রাইসিস হবে, যেহেতু আইপি বন্ধ, এবং আইপি খোলার জন্য ইভেন আমার সাথে বিভিন্ন ইম্পোর্টাররাও বলেছিল যে আইপি খোলার জন্য, এবং আমি তখন তাদেরকে কৃষি মন্ত্রণালয় রিকোয়েস্ট করেছিলাম যে আপনি সীমিত আকারে প্রতি মাসে অন্তত 50 থেকে 1 লক্ষ টন যদি পেঁয়াজ আমরা ইন্ডিয়া থেকে আনতে পারতাম, তাহলে কিন্তু আপনার এই ক্রাইসিসটা হতো না। আমাদের দেশে এই যে একটা দুর্বল ব্যবস্থাপনা আছে খাদ্য ফুড সেক্টরে, এবং এতে একটা ইন্টার মিনিস্ট্রিয়াল সমন্বয়ের অভাব। আমরা বারবার বলেছিলাম যে আপনাকে বছরের প্রথমে একটা ক্যালেন্ডার করতে হবে, যে আমি জুন জুলাই পর্যন্ত পেঁয়াজ আমদানি করতে দেবো না, তখন লোকাল কৃষকদেরকে সাপোর্ট দেওয়া হবে, এবং অগাস্ট সেপ্টেম্বরে নভেম্বর আমার 3 মাস পেঁয়াজ আমাকে আমদানি করতে হতে পারে, কারণ যদি আমার কম হয়। সুতরাং আমরা মনে করি এই জায়গায় সরকারকে আরো সক্রিয় থাকতে হবে, সরকারের দৃষ্টিভঙ্গি আরো পরিবর্তন আনতে হবে। তথ্য বলছে, দেশে পেঁয়াজের চাহিদা বছরে প্রায় 25 লাখ টনের মতো, যার মধ্যে 70 আসে স্থানীয় চাষ থেকে, বাকিটা আমদানি করতে হয়, যার সিংহভাগ আসে ভারত থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। যৌক্তিক শুল্কায়ন, মিলগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও চাঁদাবাজি বন্ধ থাকলে আসছে রমজানে বাজারে দ্রব্যমূল্যের অস্থিরতা তৈরি হবে না। এফবিসিসিআই আয়োজিত সেমিনারে এমন আশ্বাস দিয়েছেন খুচরা, পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা। যে কোনো সংকট নিরসনে প্রয়োজনে সরকারকেও পণ্য আমদানির তাগিদ দেন তারা। রমজান এলেই অস্থিতিশীল হয়ে ওঠে তেল, চিনি, ছোলা, খেজুর ও ফলমূল সহ নিত্যপণ্যের বাজার। এর কারণ হিসেবে সরবরাহ সংকট, বাড়তি শুল্ক সহ বিভিন্ন অজুহাত দেখান ব্যবসায়ীরা। বিপরীতে বাড়তি দামে চাপে পড়েন সাধারণ ভোক্তারা। তবে এবারের আসছে রমজানে এমন অপ্রীতিকর পরিস্থিতি চান না ব্যবসায়ীরাও। বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় তারা বলেন, বাজার স্থিতিশীল রাখতে চাঁদাবাজি বন্ধে সরকারকে গুরুত্ব দিতে হবে। একই সাথে বাজারে অভিযানের নামে হয়রানিও বন্ধ করতে হবে। মেইজ চিটং পোর্টে আছে, হ্যাঁ, শিপে আছে, এছাড়া ফিড মিলারদের কাছেও পর্যাপ্ত আছে, এবং মার্কেট ওই স্থিতিশীল। আশা করি রমজানেও স্থিতির থাকবে। 1 কোটি খেজুর ইম্পোর্ট করতে গেলে আপনার শুল্ক দিতে হয় এই 25 মেট্রিক টন খেজুরের আপনার 30 থেকে 35 লাখ টাকা। আলোচনায় শুল্ক বিষয়ক জটিলতা নিরসন এবং সরকারি উদ্যোগে আমদানির পরামর্শ দেন বাজারজাতকারক ও আমদানিকারকরা। পাশাপাশি পণ্য উৎপাদনে মিলগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানান তারা। কোনো ধরনের মশলার অভাব নাই, কারণ বাজারে মশলার অভাব নাই, এবং সবচেয়ে বড় হাব খাদ্যগঞ্জ, এখানে কোনো মশলার অভাব নাই। কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিকে দেখেন, গত 1 বছরে কয় টাকার মশলা ইম্পোর্ট হয়েছে। তার মানে আমার এই বৈদেশিক মুদ্রা চোরা পথে এই দেশ থেকে বের হয়ে যাচ্ছে। সরকারের অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেমন বিশেষ করে ভোজ্য তেল এবং চিনি মার্কেট স্টেবলের জন্য। যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না? কারণ ব্যবসায়ীদেরকে তাকায় সব দোষ ব্যবসায়ীদেরকে ঘাড়ে দিয়ে সরকার বা কোনো সরকারি সংস্থা যদি দায় এড়াইতে চায়, আমি মনে হয় সেটা সঠিক না। ব্যবসায়ীদের এসব সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সাথে আলোচনার আশ্বাস দেন এফবিসিসিআই প্রশাসক। এলসির যে মার্জিন সেটি তারা সিগনিফিকেন্টলি কমিয়ে এনেছেন, এবং ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম রাখার জন্য তারা নির্দেশনা জারি করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে। সামনের দিনেও যাতে এটি অব্যাহত থাকে এবং ব্যবসা বাণিজ্যের স্বার্থের রক্ষা করে, সেই দিকে তারা দৃষ্টি রাখবেন। আসছে রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি এফবিসিসিআই এর নিজস্ব তদারক টিম থাকবে বলেও জানান সংগঠনটির প্রশাসক। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পে স্কেলের বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে, তবে এটার জন্য কিছুটা সময় প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
সকালের অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এটির জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের ধৈর্য ধরতে হবে। বর্তমান সরকার বাস্তবায়ন করতে না পারলেও এই সরকার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দেবে, পরবর্তী সরকার এসে সেটি বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যে আমরা চেষ্টা করছি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে, কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট, অনেক চিন্তা ভাবনা করে 3টা বিশেষ ধরনের পে স্কেল আছে, রিকনসাইল করবে। অতএব আমার মনে হয় এটা ওরা একটু ধরো। গোপালগঞ্জের ছত্রাকজনিত ফুসারিয়াম উইল্ট রোগে মারা যাচ্ছে আগাম জাতের টমেটো গাছ। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। গোপালগঞ্জ রিপোর্টার সাবেদ আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও ভালো দামের আশায় গোপালগঞ্জের 120 হেক্টর জমিতে আগাম জাতের টমেটো আবাদ করেছিলেন কৃষকরা, কিন্তু হঠাৎ ক্ষেতে ফুসারিয়াম উইল্ট রোগের সংক্রমণ দেখা দিয়েছে। এতে বড় ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। নানা কীটনাশক দিয়েও মিলছে না সুফল, অভিযোগ তাদের। ফল ফুল আইছে, টমেটো ধরবে, এই অবস্থায় গাছ আস্তে আস্তে মরে যাচ্ছে। এই করে করে তো খুব একটা বিপজ্জনক অবস্থা। সাতক্রবটি গাছ শুকায় যায় এবং স্টক জাতীয় একটা রোগ কই আমরা, গাছটা রয়েছে ফলন্ত গাছ, হঠাৎ গাছ শুকাইয়ে মরে যায়। লাউও কিছু মারা গেছিল, এখন টমেটো গাছ বেশি মারা যাচ্ছে ভাই। এখন আমরা কিভাবে মারা যাচ্ছে এটি আমরা বলতে পারবো না। কীটনাশক দিতে তালে চাই, ডিআইবি সার দিতে তালে চাই, এই সমস্ত দিয়ে আমাকে সে কৃষকের মূল্য পাই না। আমরা কৃষক সব দেল হয়ে যাচ্ছি। একই জমিতে বারবার একই ফসল উৎপাদনের কারণে এমন রোগের সংক্রমণ হয়েছে মনে করেন কৃষি কর্মকর্তারা। এ ব্যাপারে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তারা। একই জমিতে বারবার একই ফসল করতে আমরা কৃষকদের নিরুৎসাহিত করি। আমরা দেখছি যে অনেক জমিতে কৃষকরা প্রায় 10-12 বছর ধরে এই টমেটোটা চাষ করে আসছে। তো আমরা তাদের উৎসাহিত করেছি যে আপনারা এর পরবর্তীতে ফসল পরিবর্তন করবেন, এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে পরামর্শ দিচ্ছেন, আমরা মাঠে যাচ্ছি। গোপালগঞ্জের টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, খুলনা, ফরিদপুর, বাগেরহাট সহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। জেলায় এবছর মোট 996 হেক্টর জমিতে টমেটো আবাদের লক্ষ্য ধরা হয়েছে, কিন্তু ছত্রাকের সংক্রমণে এই লক্ষ্য ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। নাদিয়া আফরিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পতনের ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 47 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4825-এ। হাত বদল হয়েছে 290 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 53টির, কমেছে 301টির, আর অপরিবর্তিত আছে 34টির দর। অবৈধ দোকানপাট আর দখলে ম্লান চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য। সমুদ্র দেখে মুগ্ধ হবার কথা থাকলেও উল্টো পদে পদে ভোগান্তিতে হতাশ পর্যটকরা। পতেঙ্গা সমুদ্র সৈকতকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার দাবি করেছেন তারা। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জিত দেবাবু। বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে 3 স্তরের দৃষ্টিনন্দন পর্যটন স্পট রূপে গড়ে তোলা হয় পতেঙ্গা সমুদ্র সৈকতকে। লক্ষ্য ছিল পর্যটকরা 3টি ধাপ থেকে ভিন্ন ভিন্ন রূপে দেখবে সমুদ্রের বিশালতা, জলরাশির অপার সৌন্দর্য আর তাতে ভেসে থাকা ছোট বড় সব জাহাজ। কিন্তু বাস্তবতা হলো সৈকতের সবচেয়ে উঁচু বা প্রথম ধাপ থেকে সমুদ্রের বিশালতা দেখে মুগ্ধ হবার কথা থাকলেও দোকানপাটের ভিড়ে সাগরের ছিটেফোঁটাও দেখা যায় না। দ্বিতীয় ধাপে দেখা মিলবে শামুক, ঝিনুক ও খাবারের দোকান সহ নানা স্থাপনার। তৃতীয় ধাপে যাবার সরু পথ দিয়ে তাকালে কেবল সমুদ্রের অস্তিত্ব চোখে পড়ে। কিন্তু এই শেষ ধাপে দাঁড়িয়েও আপন মনে উত্তাল ঢেউ উপভোগ সম্ভব না, কারণ এপাশটাও চেয়ার টেবিল বসিয়ে দখল করে রেখেছে দোকানিরা। তারা দোকান দিয়ে এখানে বসছে, ঠিক আছে, মানুষ ভ্রমণ করবে বা হাঁটবে বা ঘোরাফেরা করবে, ওইখানে আমাদের চেয়ার টেবিল ফেলাইয়া বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে। আসলে এগুলা ঠিক না। সাগরের পারে যে রেলিং দেওয়া আছে, রেলিং এর সাথেই দোকান দেওয়া আছে বেঞ্চ দিয়া, কিন্তু এগুলো দেওয়াতে মানুষকে সুন্দর একটা যে দৃশ্য উপভোগ করবে এটা তারা করতে পারছে না। আপনি আসছেন আপনার বাচ্চা নিয়ে, ফ্যামিলি মেম্বার নিয়ে, রোদ্রের ভিতরে আপনি কোথায় থাকবেন? বৃষ্টি পড়লে কোথায় যাবেন? দোকানটা আছে, আপনারা তো স্থান নিতে দেন। আপনি এখানে দাঁড়ালে পুরো সাগর দেখা যায়, পুরো সি বিচ দেখা যায়। এখানে মনে করি রিলিংয়ের পাশে দাঁড়াবো, দেখানোর মতো তো কিছু নেই। অথচ দেশ বিদেশ থেকে আসা সমুদ্রপ্রেমীদের জন্য সাগর তীরে গড়ে ওঠেনি পর্যাপ্ত শৌচাগার সহ পর্যটক বান্ধব অবকাঠামো।
এখানে অবশ্যই পাবলিক টয়লেট এবং হচ্ছে পানির সুব্যবস্থা এগুলো থাকাটা বিশেষ জরুরি। মানুষ সাগরে গোসল টোসল করার পরে যদি কাপড় চেঞ্জ করার মতো একটা থাকতো সরকারিভাবে, তাহলে খুব ভালো লাগতো। শৌচাগার, রেস্টের জন্য জায়গা, এটা খুব একটা পর্যাপ্ত পরিমাণ আছে বলে আমার মনে হয় না। তবে এটা আমাদের সকলের একটা উদ্যোগ নেওয়া দরকার। বারবার উচ্ছেদ অভিযানও সুফল না মেলায় সিটি মেয়রের হুঁশিয়ারি, এবার আইনের কঠোর প্রয়োগ করা হবে, নিশ্চিত করা হবে পর্যটক বান্ধব পরিবেশ। শহরের মানুষরা আর কোথায় যাবে? এখানে তো তারা একটু সময় কাটাতে আসে। এই সময়টাতে তারা যদি বিচটা দখল করে রাখে, ইভেন আপনার হাঁটার যে পথটা দেখেছেন সেখানে ছাতা নিয়ে টেবিল নিয়ে বসে গেছে। পর্যটকরা যেখানে হাঁটবে ঘুরবে সেখানে এসে তারা দোকান খুলে বসেছে। মানুষ কোথায় হাঁটবে? কাজে এখন সার্বিকভাবে আইনি প্রক্রিয়া ব্যবস্থা হবে। সমুদ্রের মায়াবী দৃশ্য উপভোগে প্রতিদিন পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেন অন্তত 20,000 মানুষ। ঈদ কিংবা পুজোর মতো আয়োজনে তা ছাড়িয়ে যায় কয়েক লাখ। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকু, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।